আজকের ক্লাসে আমরা আমাদের একাদশ অধ্যায় অর্থাৎ প্রাত্যহিক জীবনে তড়িৎ উক্ত অধ্যায়টির সর্বশেষ টাইপ অর্থাৎ দশম টাইপ নিয়ে আলোচনা করব। আমরা উক্ত টাইপে আমাদের পূর্বে আমরা যে 9টি টাইপ নিয়ে আলোচনা করেছিলাম সকল টাইপ মিলিয়ে আসলে একটি টাইপ তৈরি করেছি এবং সেই টাইপে আমরা সকলগুলা টাইপ থেকে আসলে এমসিকিউ আমরা এখানে সলভ করার চেষ্টা করব। সো আমাদের 107 নম্বর প্রশ্ন হচ্ছে এই টাইপের প্রথম প্রশ্ন। আমাদের প্রথম প্রশ্নটাতেই বলা হচ্ছে আকাশ তার ব্রোঞ্জের ঘড়ির চেইনটা সোনালী রঙের করতে চায়, অর্থাৎ সে তড়িৎ প্রলেপন করতে চায়। সো সে কোন পদ্ধতি অবলম্বন করবে? আমি অলরেডি আনসার বলে দিয়েছি, তড়িৎ প্রলেপন করবে। সো 107 নম্বর প্রশ্নের উত্তর হবে ক। আমাদের 108 নম্বর প্রশ্নতে বলা হচ্ছে নিচের কোনটি মূল্যবান ধাতু? তাহলে এখানে যে ধাতুগুলো আছে তার মধ্যে মূল্যবান কোনটা? তামা, লোহা, ব্রোঞ্জ নাকি নিকেল? সো আমাদের মূল্যবান ধাতু হচ্ছে নিকেল। আমরা 109 নম্বর প্রশ্নতে যাব। 109 নম্বর প্রশ্নতে বলা হচ্ছে নিকৃষ্ট ধাতু কোনটা? তাহলে এর মধ্যে নিকৃষ্ট ধাতু কোনটাকে বলতে পারি? সোনা, রূপা, তামা নাকি নিকেল? সো নিকেল তো ডেফিনেটলি অনেক এক্সপেন্সিভ, আর সোনার দাম তোমরা এখন সবাই জানো, রূপা দিয়েও আমরা গয়নাগাটি তৈরি করি। সো এর মধ্যে নিকৃষ্ট ধাতু আসলে তামাকেই বলা হয়। আমাদের 110 নম্বর প্রশ্নে যদি যাই, বলা হচ্ছে তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়ায় কোনো ধাতুর ওপরে সুবিধা মতো যদি অন্য কোনো ধাতুর প্রলেপ দেওয়া হয় তাহলে সেই জিনিসটাকে আসলে কি বলা হয়? সো অন্য কোনো ধাতু দিয়ে আসলে প্রলেপ দিলে সেই ঘটনাকে বলা হয় তড়িৎ প্রলেপন। আমাদের 111 নম্বর প্রশ্নতে বলা হচ্ছে তড়িৎ মুদ্রণ করার জন্য অ্যানোড হিসেবে আসলে সেখানে আমরা কোন ধাতুর ব্যবহার করি? সো তড়িৎ মুদ্রণ অ্যানোড হিসেবে আসলে রূপার ব্যবহার করা হয়। আমাদের পরবর্তী 112 নম্বর প্রশ্নতে বলা হচ্ছে তড়িৎ মুদ্রণ প্রক্রিয়ায় মোমের ছাপের উপরে আসলে কিসের গুঁড়া ছেটানো হয়? কার্বন, সীসা, গ্রাফাইট নাকি তামা? সো মোমের ছাপের উপরে গ্রাফাইটের গুঁড়া ছেটানো হয়, অর্থাৎ 112 এর উত্তর হবে গ। আমাদের 113 নম্বর প্রশ্নতে বলা হচ্ছে তড়িৎ প্রলেপন করা হয়। সো তড়িৎ আসলে কিভাবে প্রলেপন করা হয়? নিকৃষ্ট ধাতুর তৈরি জিনিসকে জলবায়ু থেকে রক্ষা করতে। হ্যাঁ, ধরো একটা ধাতু সেটা নষ্ট হয়ে যেতে পারে, সো তাকে আমরা জলবায়ু থেকে রক্ষা করার জন্য এটাকে ব্যবহার করে থাকি। নিকৃষ্ট ধাতুর তৈরি জিনিসকে সুন্দর দেখানোর জন্য, হ্যাঁ সেটাও করে থাকি। ধরো তুমি রূপা দিয়ে একটা গহনা বানাইছো, সেটাকে তুমি হচ্ছে সোনা দিয়ে হচ্ছে প্রলেপন দেওয়ালা, সো সেটা কিন্তু দেখতে স্বর্ণের মতোই লাগে, তাহলে সেটা করার জন্য ব্যবহার করি। বলছে মূল্যবান ধাতুসমূহের ব্যবহার বাড়ানোর জন্য না, এটা একদম ইললজিক্যাল একটা পয়েন্ট। সো 1 এবং 2 হচ্ছে আমাদের উক্ত প্রশ্নের সঠিক উত্তর। আমাদের পরবর্তী প্রশ্নতে যদি যাই, দেখতে পাচ্ছি একটা উদ্দীপক বেস প্রশ্ন। বলছে নিচের চিত্রের আলোকে 114 নম্বর প্রশ্নের উত্তর দাও। এখানে একটা চিত্র দিয়ে দিয়েছে। এখন এই চিত্রটা দেখে আমরা আসলে কি বুঝতে পারছি? তুমি যদি একটু দেখো, এখানে দুইটা রোধ আছে, দুইটা রোধ কিন্তু আলাদা আলাদাভাবে কানেক্টেড। সো যখন দুইটা রোধ আলাদা আলাদাভাবে কানেক্টেড থাকে তখন সেই বর্তনীটাকে আমরা বলতে পারি একটা সমান্তরাল বর্তনী। তার মানে এই বর্তনীটা একটা সমান্তরাল বর্তনী, যেটা ঠিক আছে। বলছে প্রত্যেকটা বাতি সমান ভোল্টেজ পাবে। সমান্তরাল বর্তনীর মধ্যে প্রত্যেকটা বাতি কিন্তু একই পরিমাণে ভোল্টেজ পায়, তার মানে দ্বিতীয় অপশনটা আমাদের জন্য ঠিক আছে। আমাদের তৃতীয় অপশনে বলা হচ্ছে বাতিগুলোর ক্ষমতা অনুসারে উজ্জ্বলভাবে জ্বলবে। এক্স্যাক্টলি, যেহেতু প্রত্যেকে সমান সমান ভোল্টেজ পাবে তাই প্রত্যেকেই আসলে তার নিজ নিজ ক্ষমতা অনুযায়ী উজ্জ্বলভাবে জ্বলতে সক্ষম হবে। অর্থাৎ উক্ত প্রশ্নের উত্তর হবে আমাদের সবগুলো, 1, 2 এবং 3 সবগুলাই আমাদের এই কোয়েশ্চেনের সঠিক উত্তর। আমরা যদি আমাদের পরবর্তী এমসিকিউ প্রশ্নতে চলে যাই, আমাদের পরবর্তী এমসিকিউ প্রশ্নটাও দেখতে পাচ্ছি একটা উদ্দীপক বেস কোয়েশ্চেন। বলছে নিচে চিত্রের আলোকে 115 এবং 116 নম্বর প্রশ্নের উত্তর দাও। তাহলে এখানে আমরা একটা চিত্র দেখতে পাচ্ছি। এই চিত্রতে দেখো প্রত্যেকটা বাল্ব কিন্তু আলাদা আলাদা লাইনে কানেক্টেড। সো প্রত্যেকটা বাল্ব যখন আলাদা আলাদা লাইনে কানেক্টেড থাকে তখন ওই বর্তনীটাকে কিন্তু আমরা সমান্তরাল বর্তনী বলে থাকি। সো বর্তনীটা একটা সমান্তরাল বর্তনী, which is correct। বলছে প্রত্যেকটা বাতি সমান ভোল্টেজ পাবে। সো সমান্তরাল বর্তনীতে প্রত্যেকটা লাইন কানেকশন যেহেতু আলাদা হয়, তার মানে প্রত্যেকে কি পাবে? সমান ভোল্টেজ পাবে, একই ভোল্টেজ পাবে। সো ঠিক আছে। বলছে একটা বাতি নষ্ট হলে অন্য বাতিগুলো জ্বলবে না। এটা আসলে সমান্তরাল বর্তনীর কোনো বৈশিষ্ট্যই না। সমান্তরাল বর্তনীর লাইনগুলো যেহেতু আলাদা আলাদা থাকে তাই একটা বাতি যদি নষ্ট হয়ে যায় অন্য বাতিগুলোর উপরে তার কোনো প্রভাব পড়ে না। সো 3 নম্বর পয়েন্টটা আসলে ঠিক নাই, অর্থাৎ 1 এবং 2 হচ্ছে আমাদের উক্ত প্রশ্নের সঠিক উত্তর। আমাদের 116 নম্বর প্রশ্নতে বলা হচ্ছে একটা ম্যাথসের কথা। বর্তনীতে দৈনিক 6 ঘন্টা করে যদি তুমি বাতি জ্বালাও, জানুয়ারি মাসে আসলে কত ইউনিট বিদ্যুৎ খরচ হবে? সো আমরা কিন্তু এটা আগেও করেছিলাম অন্য টাইপসে, যখন গাণিতিক সমাধানের ম্যাথ এই টাইপসটা ছিল তখন আমরা এই প্রবলেম অনেক সলভ করেছি। আমরা আবারও এই প্রবলেমটা সলভ করব। আমরা জানি যখন আমাদেরকে কত ইউনিট আসলে বিদ্যুৎ খরচ হচ্ছে বা এই যে তড়িৎটা আমার কতটুকু খরচ হচ্ছে সেটা বের করতে বলে, তখন আমাদের সূত্র ইউজ করতে হয়। আমাদের সূত্র কোনটা ইউজ করতে হয়? সূত্র ইউজ করতে হয় W = PT/1000
1000। এখন আমরা পি এর ভ্যালু আর টি এর ভ্যালুটা আগে বের করে নিই। সো আমাদের টি এর মানটা যদি একটু লক্ষ্য করি, আমাদের এখানে বলছে 6 ঘন্টা করে জ্বালালে, তাহলে টি ডেফিনেটলি 6 ঘন্টা হবে। সাথে তোমাকে জানুয়ারি মান্থের কথা বলেছে। সো আমরা জানুয়ারি মান্থ কয়দিন সেটা কিভাবে বের করি, হাতের কর গুণে আমি বের করা শিখিয়েছিলাম। আমি আবারও এই ভিডিওতে বলে দিচ্ছি, আমাদের উপরে যে পোর্শনটা পড়বে, উপরে আমি কোনো মাসের নাম যদি পড়ে তার মানে সেটা জানুয়ারি মাস। এই যে আমার দুইটা উপরের মাঝখানে যে নিচু সাইডটা এখানে পড়লে হচ্ছে সেটা 30 দিনের দিন হয়। উপরে পড়লে 31 দিন, ভেতরে পড়লে হচ্ছে 30 দিন। এর মধ্যে ফেব্রুয়ারি এক্সেপশনাল, সেটা হচ্ছে নর্মালি 28 দিন, যদি লিপ ইয়ার হয় তাহলে সেটা 29 দিনের হবে। তাহলে এখানে যদি দেখি জানুয়ারি একদম উপরেই আছে, তার মানে এটা 31 দিনের হবে। তাহলে 6কে আমরা 31 দিয়ে গুণ করব। সো 6কে যদি তুমি 31 দিয়ে গুণ করো তাহলে কত আসবে, 6 গুণ 31, 6 গুণ 31, তো আসে 186। তার মানে আমার টাইমটা হচ্ছে 186। আর আমার ক্ষমতা পি এর ভ্যালুটা দেখি, আমি এখন মাউসে গেলে এটা আসলে চলে যাবে। সো তোমরা একটু খেয়াল করো, এখানে দেখো কি বলা হচ্ছে যে ক্ষমতা, টাইমটা বলছে 186। সো আমরা যদি ম্যাথসটা দেখি, টাইমটা আমরা 186 দেখেছিলাম। সো এখানে টি ছিল কত, 186। এবার আমাদের W ইকুয়াল টু পিটি বাই 1000 ছিল। সো পি এর ভ্যালুটা বের করতে হবে। দেখো পি মানে হচ্ছে ক্ষমতা। এখানে আমার এই বাল্বটা, এই বাল্বটা, এই বাল্বটা, তিনটা বাল্বের আলাদা আলাদা ক্ষমতা দেওয়া আছে। ক্ষমতা কিভাবে বের করে, তিনটাকে যোগ করবো, 100 সাথে 60, 60 সাথে 40, 60 আর 40 যোগ করলে হয় 100, সেই 100 সাথে 100 যোগ করলে হয় কত, 200। তার মানে আমার পি এর ভ্যালুটা হচ্ছে 200। সো আমার সূত্র হলো W ইজ ইকুয়াল টু পিটি ভাগ 1000। তাহলে পি কত, পি এর মান আছে আমার কত, 200, ইন্টু টি এর মান আছে কত, 186, ডিভাইডেড বাই 1000। তাহলে 200 ইন্টু 186 ভাগ 1000। সো 1000 দিয়ে ভাগ করলে আমার আসে কত, আমার আসে 37.2। অর্থাৎ আমাদের আনসার হচ্ছে 37.2। দেখা যাক আমাদের 37.2 আনসারটা ঠিক কোন অপশনের মধ্যে আছে। সো আমাদের খ নাম্বার অপশনের মধ্যেই রয়েছে 37.2 ইউনিট। সবাই হোপসো খুব ভালো মতো বুঝতে পেরেছো। আমাদের পরবর্তীতেও দেখতে পাচ্ছি একটা চিত্র বেস কোয়েশ্চেন। চিত্র বেস কোয়েশ্চেনে বলছে নিচের চিত্রের আলোকে 117 এবং 118 নম্বর প্রশ্নের উত্তর দাও। তাহলে এখানে একটা চিত্র দেখতে পাচ্ছি এবং সেই চিত্র তুমি যদি খেয়াল করো, দুইটা লাইন কিন্তু পাশাপাশি পরপর কানেক্টেড। তাহলে দুইটা লাইন যদি পরপর কানেক্টেড হয়, এখানে একটা বাল্ব, এখানে প্রবাবলি একটা ফ্যান আছে এবং এখানে আরেকটা বাল্ব আছে। সো আমাদের দুইটা লাইন যদি যখন পরপর কানেক্টেড হচ্ছে, তার মানে এটা একটা শ্রেণী বর্তনী। এখন তোমাকে জিজ্ঞেস করেছে এ বাতিটা, সো এ বাতি এখানে কোনটা বলো তো, এই যে এ বাতিটা, এখানে আমি এই বাতির ক্ষমতা দেখতে পাচ্ছি 100 ওয়াট। বলছে দৈনিক যদি 5 ঘন্টা করে জ্বালানো হয় তাহলে মাসে আসলে কত ইউনিট বিদ্যুৎ বিল আসবে। যখন র্যান্ডমলি তোমাকে মাসের কথা বলে দিবে, তখন তুমি ধরে নিবে 1 মাস সমান সমান 30 দিন। তাহলে আমরা টাইমটা যদি আগে একটু ক্যালকুলেট করে নিই, টি এর ভ্যালু হচ্ছে গিয়ে 5 ঘন্টা করে 30 দিন জ্বালাতে হবে। তাহলে 3 5 কত হয়, 15। তার মানে 150 হচ্ছে আমার টি এর ভ্যালু। আর বের করতে হবে আমার পি এর মান। সো পি হচ্ছে এ বাতিটার জন্য, তাহলে এ বাতিতে দেখতে পাচ্ছি 100 ওয়াট আছে। সো 100 ওয়াট। এখন তোমার কাছে জানতে চেয়েছে কত ইউনিট আসলে বিদ্যুৎ শক্তি ব্যয় হবে। তাহলে সূত্র আমরা কি জানি, সূত্র জানি W ইজ ইকুয়াল টু পিটি ভাগ 1000। তাহলে পি এর ভ্যালু বসাও, টি এর ভ্যালু বসাও। পি এর ভ্যালু কত, 100, ইন্টু টি এর ভ্যালু বসাও, টি এর ভ্যালু হচ্ছে 150, ডিভাইডেড বাই 1000। এবার এই 0 এই 0 কাটা, এই 0 এই 0 কাটা, এই 0 এই 0 কাটা, সরি এই যে 0। এখন বাকি রইল কি, উপরে শুধু 15। তার মানে আমার সঠিক উত্তর হচ্ছে 15 ইউনিট। 117 নম্বর কোয়েশ্চেনের উত্তর হবে গ, অর্থাৎ 15 ইউনিট। আমাদের 118 নম্বর প্রশ্নতে বলা হচ্ছে উপরোক্ত সার্কিটে বি এবং সি পুরোপুরি ভোল্টেজ পাবে না। এখন তুমি যদি নিজে একটু খেয়াল করো, আমাদের এই বর্তনীটা ছিল একটা শ্রেণী বর্তনী। সো আমাদের শ্রেণী বর্তনীতে প্রথমে আমার এ ভোল্টেজ পাবে, তারপরে বি, তারপরে সি। সবার ভোল্টেজটা কিন্তু আলাদা আলাদা না। তার মানে এখানে আমার বি এবং সি পুরোপুরি ভোল্টেজ পাবে না। এটা একটা কারেক্ট আনসার। বলছে এ বন্ধ হলে সি জ্বলবে। তাহলে এটা কি কারেক্ট আনসার? প্রথমটা যদি নষ্ট হয়ে যায় তাহলে ডেফিনেটলি আমার হচ্ছে পরবর্তী যন্ত্রটা কি হতে পারবে না, জ্বলতে পারবে না। বলছে সি বন্ধ হলে এও বন্ধ হয়ে যাবে। সি ছিল পেছনে, তো সেটা বন্ধ হয়ে গেলে আসলে সমস্যা নাই। সি বন্ধ হয়ে গেলে আমার এ বন্ধ হয়ে যাবে না। মানে প্রথম দিকে ধরো তোমার এটা এ, এটা হচ্ছে বি, এটা হচ্ছে সি, কারেন্টটা হচ্ছে আমার এদিক থেকে আসে। এখন আমার যদি এটার কানেকশনটা বন্ধ হয়ে যায় তাহলে কানেকশনটা এখান থেকে পাস করতে পারে না, যার কারণে বি আর সি হচ্ছে আমার তখন জ্বলতে পারে না। বাট যদি আমার এটা নষ্ট হয়ে যায় সমস্যা নেই, এই পর্যন্ত তো কারেন্টটা পাস করতেছে। সো এই পর্যন্ত কারেন্টটা পাস করলে এটা আসলে তার উপর প্রভাব পড়বে না। তার মানে 1 এবং 2 হচ্ছে সঠিক উত্তর, অর্থাৎ 118 নম্বর প্রশ্নের উত্তর হবে ক।
এখানে আমরা একটা উদ্দীপক বেস কোয়েশ্চেন দেখতে পাচ্ছি, বলা হচ্ছে নিচে চিত্রের আলোকে 119 এবং 120 নম্বর প্রশ্নের উত্তর দাও। সো এখানে আমরা একটা বর্তনী দেখতে পাচ্ছি যার দুইটা রোধ আছে, একটা রোধ হচ্ছে 10 ওয়াট, অন্য একটা হলো গিয়ে 30 ওয়াট। কোয়েশ্চেনে বলা হচ্ছে বাল্ব দুটা প্রতিদিন 5 ঘন্টা করে চলে। 119 নম্বর প্রশ্নতে তোমাকে বলা হয়েছে এক মাসে আসলে এখানে কতটা বিদ্যুৎ খরচ হবে, কত ইউনিট বিদ্যুৎ খরচ হবে। সো এই ম্যাথস করার জন্য আমরা একটা সূত্রই জানি, which is W is equal to PT ভাগ 1000। সো আমার আগে P এবং T এর ভ্যালুটা বের করে তারপরে হচ্ছে ভাগ করতে হবে। সো P এর ভ্যালু কত হবে, এখানে আছে 10 ওয়াট এবং 30 ওয়াট। সো 10 আর 30 কে যোগ করে দিতে হয়, 10 এবং 30 কে যোগ করলে কত হয় বলো তো, 40 হয়। তার মানে P এর ভ্যালু হচ্ছে 40 ওয়াট। আর টাইমটা কত হবে, এখানে প্রতিদিন হচ্ছে 5 ঘন্টা করে চলে এক মাসে। সো এক মাস যখন তোমাকে বলে দিবে তখন এক মাস সমান সমান আমরা 30 দিন ধরে নিব। সো 30 এর সাথে আমরা 5 কে মাল্টিপ্লাই করব, মানে গুণ করব। 30 আর 5 কে গুণ করলে কত আসে, 150 আওয়ার্স। এখন এই দুইটা ভ্যালু আমরা এখানে ইনক্লুড করে দিব। P এর মান হচ্ছে 40, T এর মান হচ্ছে কত, 150 ডিভাইডেড বাই 1000। এখন এই যে 0 0 কাটা, 0 0 কাটা, এবার কত, 4 15 কত হয়, 4 15 হয় 7। তাহলে 7 দিয়ে যদি তুমি 10 কে ভাগ করো, এই যে 0 0 কাটা, তাহলে आंसर আসে কত, 6। তার মানে আমার এখানে 6 ইউনিট বিদ্যুৎ খরচ হবে। এখন আমার 120 নম্বর প্রশ্নটাতে বলা হচ্ছে একটা বহুপদী কোয়েশ্চেন, বলছে নিজ চিত্রের বর্তনীটার ক্ষেত্র। সো এই বর্তনীটা তো আমরা দেখতেই পাচ্ছি দুইটা লাইন আলাদা আলাদা, তার মানে এটা একটা সমান্তরাল বর্তনী। বলছে এটা একটা সিরিজ বর্তনী কিনা, না এটা মোটেও একটা সিরিজ বর্তনী না। বলছে সব বাল্বগুলোর মধ্যে সমান পরিমাণে বিদ্যুৎ প্রবাহিত হয় কিনা। যখন বর্তনী সমান্তরাল হয় প্রত্যেকটা কানেকশন আলাদা আলাদাভাবে হয় এবং প্রত্যেকটা বাল্বের মধ্যে একই পরিমাণ, সমান পরিমাণ আসলে বিদ্যুৎটা প্রবাহিত হতে পারে। অর্থাৎ 1 এবং 3 হচ্ছে আমার উক্ত প্রশ্নের সঠিক উত্তর, অর্থাৎ 120 নম্বর প্রশ্নের উত্তর হবে আমাদের খ। আমরা পরবর্তী আমাদের 121 নম্বর প্রশ্নতে চলে যাব। আমাদের 121 নম্বর প্রশ্নতে বলা হচ্ছে দ্রবণের মধ্যে। সো এখানে আমরা দেখতে পাচ্ছি একটা উদ্দীপক বেস কোয়েশ্চেন দিয়ে দিয়েছে, বলছে উদ্দীপকের চিত্র থেকে 121 এবং 122 নম্বর প্রশ্নের উত্তর দাও। সো আমার এখানে একটা চিত্র দিয়েছে, চিত্রতে বলা হচ্ছে দ্রবণে ঋণাত্মক আয়নগুলো কোন দিকে আসলে আকৃষ্ট হবে। তাহলে আমার ঋণাত্মক আয়নগুলো ঠিক কোথায় আকৃষ্ট হবে বলো তো, অ্যানোডে, ক্যাথোডে, কপার সালফেটে, নাকি আমার তারের মধ্যে। সো আমার ঋণাত্মক আয়নগুলো সবসময় ক্যাথোডের মধ্যে যায়। আমাদের 122 নম্বর প্রশ্নতে বলা হচ্ছে উক্ত প্রক্রিয়া দ্বারা। তাহলে এই যে প্রক্রিয়াটা যে রয়েছে, এই প্রক্রিয়া দ্বারা আসলে কি করা যায়, তড়িৎ মুদ্রণ করা যায়, তড়িৎ উৎপাদন করা যায়, ধাতু নিষ্কাশন এবং শোধন করা যায়। সো আমাদের এই প্রক্রিয়ার মাধ্যমে আসলে তড়িৎ মুদ্রণ করা যায় এবং ধাতু নিষ্কাশন এবং ধাতুকে শোধন করা যায়। তার মানে 1 এবং 3 হচ্ছে আমার উক্ত প্রশ্নের সঠিক উত্তর। আমরা আমাদের পরবর্তীতে আরো একটা উদ্দীপক বেস কোয়েশ্চেন দেখতে পাচ্ছি। এখানে একটা চিত্র দেখতে পাচ্ছি। আমাদের চিত্রতে বলে দিয়েছে একটা বাল্ব, যেটা বাল্ব না মানে যে কোনো কিছু আর কি, হ্যাঁ বাল্বই, যেহেতু কোয়েশ্চেনে বাতি বলেছে। সো এটা 100 ওয়াট, এটা 60 ওয়াট এবং এটাও 60 ওয়াট। বলা হচ্ছে বর্তনীটিতে দৈনিক এই বাতিটাকে যদি আমরা 8 ঘন্টা করে জ্বালাই তাহলে এক মাসে আসলে ঠিক কতটা বিদ্যুৎ খরচ হবে। সো আমরা ম্যাথটাকে করব, ম্যাথটা করার জন্য আমরা কতটা বিদ্যুৎ যখন বের করি, কত খরচ হচ্ছে, আমাদের সূত্রটা থাকে W is equal to PT ভাগ 1000। এখন আমরা P এর ভ্যালু বের করব। P কিভাবে বের করব, এই তিনটা মানকে আমরা যোগ করব। সো 100 সাথে 60 আরো 60, 60 আর 60 120, 120 আর 100 তে কত হয়, 220 ওয়াট হয়। ক্যালকুলেটরে যোগ করতে পারো। T এর ভ্যালুটা বের করব দৈনিক 8 ঘন্টা করে। এবার তোমাকে বলে দিয়েছে এক মাসে। সো তোমাকে কিন্তু স্পেসিফিকলি বলে দেয় না ঠিক কোন মাসটার মধ্যে, তোমাকে বলছে এক মাস। যখন তোমাকে এরকম র্যান্ডমলি এক মাস বলে দিবে তখন তুমি এক মাস সমান সমান 30 দিন ধরেই ম্যাথসটা করবা। তাহলে 8 এর সাথে তুমি 30 কে গুণ করবা। তাহলে 8 আর 30 কে গুণ করলে কত হয়, 3 আর 24, তার মানে 240 আওয়ার্স আসে আমার T এর ভ্যালু। এবার এখানে আমরা মানগুলো বসাই দিই। P এর মান আছে আমার কত, 220 ইনটু T এর মান কত আছে, 240 ডিভাইডেড বাই 1000। 0 0 কেটে দাও, এই 0 0 কেটে দাও। এবার বাকিটা গুণ করো। সো 22 ইনটু 22 এর সাথে আমরা কতকে গুণ করব, 22 ইনটু 24 ডিভাইডেড বাই 10। সো 10 দিয়ে ভাগ করলে আমার ভ্যালু আসে 52.8। তার মানে 123 নম্বর প্রশ্নের উত্তর হবে ক, অর্থাৎ 52.8 ইউনিট। বলছে বর্তনীটির ক্ষেত্রে এটা আসলে কি ধরনের বর্তনী, 124 নম্বর প্রশ্নের জন্য সেটা আমরা আগে একটু ভালো মতো দেখে নিই। প্রত্যেকটা লাইন যেহেতু আলাদা আলাদাভাবে কানেকশন দেওয়া, তার মানে এটা একটা সমান্তরাল বর্তনী। তো সমান্তরাল বর্তনীর মধ্যে কি হয় বলতো, সমান্তরাল বর্তনীর মধ্যে প্রত্যেকটা বাতি আসলে আলাদা আলাদাভাবে সমান সমান ভোল্টেজ পায়। তার মানে 1 নম্বর পয়েন্ট আমাদের ঠিক আছে, যেহেতু প্রত্যেকটা বাল্ব একদম সমান সমান ভোল্টেজ পায় তার মানে সকল বাল্ব একই উজ্জ্বলতায় আসলে জ্বলতে পারবে। সো 2 নম্বর পয়েন্টটাও ঠিক আছে। তৃতীয় পয়েন্টে বলছে একটা বাতি যদি নষ্ট হয় সবগুলো বাতি নিভে যাবে, এটা একদমই কারেক্ট না, বিকজ এটার
প্রত্যেকটা কানেকশন আলাদা আলাদা, তাহলে একটা বাতি নষ্ট হলে তার প্রভাব কখনোই অন্য একটা বাতির উপরে যে পড়বে না। সো 124 নম্বর প্রশ্নের উত্তর হবে 1 এবং 2 অর্থাৎ ক নাম্বার। সো আমরা আমাদের এখানে একটা উদ্দীপক বেস কোয়েশ্চেন দেখতে পাচ্ছি। এখানে আমরা একটা বর্তনী দেখতে পাচ্ছি যেখানে ক খ গ তারা পরস্পর সংযুক্ত আছে, অর্থাৎ একটা রোধের শেষ প্রান্ত এবং অন্য একটা রোধের শুরুর প্রান্ত কিন্তু পরস্পর কানেক্টেড। তার মানে এই ধরনের বর্তনীগুলোকে আমরা বলতে পারি শ্রেণী বর্তনী। সো আমার এই বর্তনীটাতে যদি তুমি লক্ষ্য করো, আমার এখানে বলা হচ্ছে ক খ গ তিনটার কথা। আমাদের 125 নম্বর কোয়েশ্চেনে বলেছে চিত্রের ক নাম্বার বাতিটা দৈনিক যদি তুমি 10 ঘন্টা করে আলো দাও তাহলে সেখানে এপ্রিল মাসে আসলে কতটা বিদ্যুৎ আসলে সেখানে খরচ হবে। তাহলে আমরা সূত্র জানি কি? সূত্র জানি W = PT / 1000। তাহলে আমরা প্রথমে P এবং T এর ভ্যালুটা বের করে নিব। এখানে যেহেতু ক বাতির কথা বলেছে, এখানে ক এর P এর ভ্যালু দেওয়াই আছে which is 100, তাহলে লিখে নিলাম ইনটু টি কত? ডেইলি হচ্ছে 10 ঘন্টা করে চালাবা এপ্রিল মাসে। সো এপ্রিল মাস কত দিনের হয়? জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল। তার মানে এপ্রিল মাস হচ্ছে 30 দিনের হয়। তাহলে 30 দিয়ে আমরা 10 কে গুণ করলে কত আসে? 300 আসে। তাহলে এখানে আসে 300 / 1000। তাহলে 0 0 কাটলা, 0 0 কাটলা, এই 0 কাটলা। এবার 10 দিয়ে 3 কে গুণ করলে 3 10 কত হয়? 30 হয়। তার মানে আমার 125 নম্বর প্রশ্নের উত্তর হবে খ, অর্থাৎ 30 ইউনিট। আমরা যদি আমাদের পরবর্তী 126 নম্বর প্রশ্নের দিকে লক্ষ্য করি, আমাদের 126 নম্বর প্রশ্নতে বলা হচ্ছে রাফি সাহেবের ব্যবহৃত সার্কিটে। তার মানে এই যে রাফি সাহেব যে সার্কিটটা আসলে ইউজ করলো, সেখানে এভাবে ক খ গ তারা তো পরস্পর কানেক্ট করা ছিল। তাহলে ক খ গয়ে কি হবে? আসলে বলছে খ এবং গ তারা পুরোপুরি আসলে ভোল্টেজ পাবে না। তাহলে এই যে গ যে আমার আছে, সো প্রথমে ক তে কারেন্ট যাবে, তারপরে ক থেকে খতে যাবে, খ থেকে গতে যাবে। তার মানে শ্রেণী বর্তনীতে আমরা জানি প্রত্যেকটা লাইন কিন্তু পরস্পর একটার পর একটা কানেক্টেড থাকে, যার কারণে প্রথমটা যদি ভোল্টেজ পায় পরেরগুলো আসলে ওই সেম সমান সমান ভোল্টেজগুলো পেতে পারে না। তার মানে প্রথম অপশনটা আমাদের জন্য ঠিক আছে যে খ এবং গ তারা পুরোপুরি ভোল্টেজ পাবে না। আমাদের দ্বিতীয় অপশনে বলছে খ বন্ধ হলে গ জ্বলবে না, বিকজ শ্রেণী বর্তনীতে আমার প্রথম যন্ত্রটা যখন জ্বলে তখন তার ভেতর দিয়ে কারেন্টটা পাস হয়ে পরবর্তী যন্ত্রতে যায়। তার মানে আমাদের যদি খ যন্ত্রটা হচ্ছে গিয়ে বন্ধ হয় তাহলে আমার সেই কারেন্টটা পাস হয়ে গতে যেতে পারবে না, তার মানে আমার সেটা জ্বলতে পারবে না। আমাদের পরবর্তী তৃতীয় অপশনে বলছে গ বন্ধ হলে ক জ্বলবে। তার মানে আমার এই যে ক যে আছে সে যদি বন্ধ হয়ে যায় সমস্যা নাই, বিকজ কারেন্টটা যেহেতু এদিক থেকে পাস হচ্ছে, তাহলে ক অবশ্যই আগে জ্বলবে। গ জ্বলুক কিংবা না জ্বলুক তার উপর আসলে ডিপেন্ড করবে না। তার মানে তৃতীয় অপশনটা আমাদের জন্য ঠিক আছে, অর্থাৎ 1 এবং 3 হচ্ছে আমাদের উক্ত প্রশ্নের সঠিক উত্তর। আমরা আমাদের পরবর্তী 127 নম্বর প্রশ্নতে চলে যাব। আমাদের 127 নম্বর প্রশ্নটাও আমরা দেখতে পাচ্ছি একটা উদ্দীপক বেস কোয়েশ্চেন। আমাদের উদ্দীপক বেস কোয়েশ্চেনটার মধ্যে বলা হচ্ছে বাল্বটির 10 মিনিটে ব্যয়িত শক্তি আসলে কত জুল। তাহলে এইখানে আসলে আমার যেই ভ্যালুটা দেওয়া আছে সেটা বলতেছে যে 10 মিনিটে যদি তুমি সেটাকে করো তাহলে তার ব্যয়িত শক্তি আসলে কত জুল হবে। সো সেটাকে আমরা যদি একটু বের করতে চাই, আমরা জানি যে আমাদের 1 মিনিটে আসলে শক্তি লাগে কতটুকু? আমাদের 1 মিনিটে শক্তি লাগে 6000 জুল। তাহলে 10 মিনিটে কত হবে? 6000 এর সাথে আমরা কতকে গুণ করব? এই 10 মিনিটকে আসলে আরো গুণ করে দিব। তাহলে 6000 এর সাথে যদি আমরা আরো 10 কে গুণ করে দিই তাহলে আমার আসে 6 × 10⁴ জুল। তার মানে 127 নম্বর প্রশ্নের উত্তর হবে গ। সো আমরা এখানে উদ্দীপকের আলোকে একটা কোয়েশ্চেন দেখতে পাচ্ছি, বলা হচ্ছে উদ্দীপকের আলোকে 129 নং প্রশ্নের উত্তর দাও। সো এখানে বলছে প্রভাদের বাসায় 100 ওয়াটের 3টা এবং 60 ওয়াটের 2টা বাল্ব প্রতিদিন আসলে 5 ঘন্টা করে জ্বলে, কিন্তু ইদানিং যখন তখন এখানে আসলে বিদ্যুৎ চলে যায়। সো এই যে বিদ্যুৎটা চলে যাচ্ছে, লোডশেডিং হচ্ছে, তাহলে এই প্রভাদের এলাকায় এই যে লোডশেডিং এর কারণটা আসলে কি সেটা আমাদের জানতে চেয়েছে। আমাদের প্রথম অপশনে বলা হচ্ছে বিদ্যুতের স্বল্প উৎপাদন, বৈদ্যুতিক যন্ত্রপাতির ত্রুটি নাকি অবৈধ বিদ্যুৎ সংযোগ। সো কোনটা আমাদের বিদ্যুৎ সমস্যার কারণ হবে? সো ডেফিনেটলি আমাদের বিদ্যুতের স্বল্প উৎপাদন হচ্ছে তাই, বিদ্যুতের যন্ত্রপাতির ত্রুটির কারণে এবং অবৈধ বিদ্যুৎ সংযোগের কারণেও, অর্থাৎ সবগুলোই আমাদের এই কোয়েশ্চেনের সঠিক উত্তর। আমাদের পরবর্তীতে আরো একটা উদ্দীপক বেস কোয়েশ্চেন দেখতে পাচ্ছি, বলা হচ্ছে উদ্দীপকের আলোকে 130 এবং 131 নং প্রশ্নের উত্তর দাও। তাহলে এখানে আমাদের একটা উদ্দীপক দিয়ে দিয়েছে, বলা হচ্ছে আমাদের এখানে যে এখানে একটা বাল্বের কথা, সরি এখানে আমাদের একটা বাল্ব দিয়ে দিয়েছে, এখানে বাল্বটা বলছে 60 ওয়াট। সো বাল্বটা যদি প্রতিদিন 5 ঘন্টা করে চলে তাহলে আমাদের 25 দিনে কতটা শক্তি আসলে ব্যয় হবে। সো আমরা যদি একটু লক্ষ্য করি, আমরা প্রথমে পি এর ভ্যালুটা দেখতে পাচ্ছি, এখানে ডিরেক্ট দেওয়াই আছে which is 60। আমাদের টি এর ভ্যালুটা দেওয়া আছে প্রতিদিন 5 ঘন্টা করে আমরা 25 দিন জ্বালাবো। তাহলে 5 25 কত হয় বলো তো? 5 25 125 হয়। আচ্ছা, সো আমাদের এখানে 125 পেলাম আমরা
125। এবার W ইজ ইকুয়াল টু সূত্র কি PT ভাগ 1000। তাহলে P এর ভ্যালু আমাদের কত আছে? P এর ভ্যালু আছে 60 এবং T এর ভ্যালু আছে কত? 125 ডিভাইডেড বাই কত দিয়ে ভাগ করব? 1000 দিয়ে ভাগ করব। তাহলে 60 কে আমরা 125 দিয়ে গুণ করলাম এবং সেটাকে আমরা 1000 দিয়ে যদি ভাগ করি তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের আনসার আসতেছে 7.5 ইউনিট, অর্থাৎ 130 এর উত্তর হবে আমাদের খ। আমাদের 131 নম্বর প্রশ্নতে বলা হচ্ছে উদ্দীপক অনুসারে আসলে কি ঘটনা ঘটে। উদ্দীপক অনুসারে ক্যাথোডের মধ্যে কপার অণু জমা হয়, হ্যাঁ সেটাও হয়। আমাদের অক্সিজেন গ্যাসও সেখানে নির্গত হবে এবং আমাদের সেখানে দ্রবণের ঘনমাত্রাটাও কমে যাবে, অর্থাৎ সবগুলোই হচ্ছে আমাদের উক্ত প্রশ্নের সঠিক উত্তর। সো আমরা আমাদের পরবর্তী কোয়েশ্চেনে চলে যাব। এই যে এটার উত্তর ছিল কি সবগুলো। সো আমাদের পরবর্তী প্রশ্নটাতে কি বলা হয়েছে, আবার একটা চিত্র বেস কোয়েশ্চেন দিয়ে দিয়েছে, বলছে উদ্দীপকের চিত্রটি থেকে নিম্নলিখিত প্রশ্নটির উত্তর দাও। এখানে এগেইন একটা চিত্র দিয়েছে এবং সেই চিত্রটা থেকে আমার একটা কোয়েশ্চেন উত্তর দিয়েছে, উত্তর দিতে বলেছে। সো বলছে এই যে এখানে আমার যে প্রক্রিয়াটা ঘটছে এই প্রক্রিয়াটা চালানোর জন্য আমরা আসলে কোনটাকে ব্যবহার করতে পারি। সো এই প্রক্রিয়াটা চালানোর জন্য এখানে আসলে AgNO3 কে ব্যবহার করা হয়, অর্থাৎ 132 এর উত্তর হবে আমাদের জন্য গ। আমরা পরবর্তীতে দেখতে পাচ্ছি বলা হচ্ছে উদ্দীপকের চিত্রটি থেকে নিম্নলিখিত প্রশ্নের উত্তর দাও। এখানে এগেইন দেখো এই যে AgNO3 যেটা দেখলাম সেইটাই কিন্তু আমার এখানে চালনা করা হয়েছে পরবর্তী প্রশ্নতে। সো আমার এখানে বলা হচ্ছে উদ্দীপকের চিত্রের প্রক্রিয়াটি করা হয়। তাহলে এই প্রক্রিয়াটা আসলে কিসের মাধ্যমে করা হয় বা কেন করা হয়? এটা আসলে ইলেকট্রোপ্লেটিং এর জন্য করা হয় এবং ধাতু নিষ্কাশনের জন্য করা হয়। তার মানে 2 এবং 3 হচ্ছে আমার উক্ত প্রশ্নের জন্য সঠিক উত্তর। সো আমাদের এই চ্যাপ্টারে যে এমসিকিউ গুলো রয়েছে আজকের পর্বতে এখানেই সমাপ্ত হচ্ছে। তোমরা এই চ্যাপ্টারে তোমাদের প্রস্তুতিটাকে আরো যাচাই করতে পারো এবং এই চ্যাপ্টারের উপর কিন্তু তোমরা মডেল টেস্ট দিতে পারো। সো মডেল টেস্ট দেওয়ার জন্য উক্ত কিউআর কোডটি স্ক্যান করলেই তোমরা কিন্তু এই চ্যাপ্টারের উপরে তোমার কতটা আসলে প্রস্তুতি হয়েছে সেটা তুমি বুঝে নিতে পারবে। তোমাদের সঙ্গে আবারও অন্য কোনো চ্যাপ্টার নিয়ে কোনো একটা পর্ব দেখা হয়ে যাবে। ততক্ষণ পর্যন্ত তোমরা সকলে সুস্থ থাকবে, ভালো থাকবে। সবাইকে আল্লাহ হাফেজ।